দুটো আলু আর মূলা শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এই মূলো শাকগুলোকে ভালো করে একটু বেছে নিচ্ছি, কারণ এই মূলো শাকগুলোর মধ্যে অনেক পাকা পাতা রয়েছে। যে পাতাগুলো একটু হলদে হলদে হয়ে গিয়েছে সেই পাতাগুলো আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে একটু বেছে নিলাম। মূলো শাকটা বাছা এমন কিছু কঠিন কাজ নয়, যেহেতু বড় বড় পাতা, খুব সুন্দর পরিষ্কারভাবে শাকগুলো বাছা হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন আমার শাকটা সুন্দরভাবে বাছা হয়ে গিয়েছে। এবারে এই শাকগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে এই শাকের তলায় যে মূলোগুলো রয়েছে এগুলোও কিন্তু আমার অনেক কাজে লাগবে। তো কি কাজে লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই মূলোগুলো আমি ফেলে দেব না। এখানে একটা দেখুন বেলুন চাকির ওপর আমি রেখে এই শাকগুলোকে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে শাকগুলোকে একেবারে কুচো কুচো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে এভাবে কুচো কুচো করে শাকগুলো কেটে নিচ্ছি। আর শাকের তলায় যে মূলোটা রয়েছে সেই মূলোটা আমার ফেলে দেব না, এটাও আমার কাজে লাগবে। তো কি কাজে লাগবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই মূলো শাকের রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মূলো শাকের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো একবার আমার মতো বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এইভাবে দেখুন বাকি সব শাকগুলোই একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। আর এই শাকটা খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এখানে দেখুন শাকগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ শাকের মধ্যে অনেক বালি ছিল। আর এখানে যে দুটো আলু নিয়েছিলাম সেই আলুটাকে এইভাবে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর যে মূলোটা আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম সেই মূলোটাকেও দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো মূলোটা দেখে বুঝতে পারছেন একেবারে ঝিরিঝিরি করে মূলোটাও কেটে নিয়েছি। তো চলুন, এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আমি এই রেসিপিটা সরষের তেলেই বানাচ্ছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা সরষের তেলেই বানাবেন, কারণ সরষের তেলের একটা আলাদা মাত্রা রয়েছে। সরষের তেলের যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে, তার জন্য এই রেসিপিটা সরষের তেলেই বানাবেন। আর এখন দেখুন আমি যে আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে রাখা যে দুটো আলু, সেই আলুটাকেও এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। তো আলুটা যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো আপনারা সবাই জানেন পেঁয়াজ বলুন বা আলু বলুন, লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মজে যায়। আর একটু দেখুন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা বেশ সুন্দর আসবে। আর লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে প্রথমে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আলুটা একটু যখন ভাজা হয়ে গিয়েছে, কেটে রাখা যে মূলোটা ছিল সেই মূলোটা এখন ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবারে একসঙ্গে আলু আর মূলোটাকে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আলুর গায়ে যতক্ষণ না একটা সুন্দর কালার এসে ভাজা ভাজা, ততক্ষণ পর্যন্ত মূলো আর আলুটাকে এভাবে ভেজে নেবেন। আর অবশ্যই এইটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে 95% আলু আর মূলোটা এখানেই সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এবার বারে বারে ঢাকনা দিয়ে দিয়ে আমি আলু আর মূলোটাকে ভেজে নিচ্ছি। আর যখন আলুটা আপনারা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন আর এভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেবেন। দেখবেন আলুর গায়ে সুন্দরভাবে একটা কালার এসে গিয়েছে আর আলুটা কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আলুটা খুন্তির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দর সুসেদ্ধ এখানেই হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলো শাকটা। যে মূলো শাকটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই মূলো শাকটা দিয়ে দিলাম। আর এই মূলো শাকটা দেখুন এইভাবে একসঙ্গে নাড়াচাড়া করতে করতে একেবারে কিন্তু মজে যাবে, কারণ এখন শীতকালের মূলো শাক একেবারে নরম। আর কড়াই দেওয়ার সাথে সাথেই দেখুন এটা কিন্তু একেবারেই মজে যাচ্ছে। আর এইভাবে দেখুন একদম অল্প হয়ে যাবে। নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। আর যেহেতু আগে থেকেই আমার লবণটা দেওয়া আছে, তার জন্য শাকটা খুব তাড়াতাড়ি মজে গেল। তো এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা একেবারে অল্প হয়ে গেল। এবারে মূলো শাক, আলু আর এই যে মূলোর কুচোটা দিয়েছিলাম সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে।
আর এইভাবে বারবার ঢাকনা দিয়ে রান্নাটা করলে শাকটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর আলু মূলো সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন শাক থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু শাকটা সুন্দর সেদ্ধ হয়ে গেল, আর আলু মূলো কিন্তু আগে থেকেই সেদ্ধ ছিল। কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে মূলো শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর একটু সামান্য অল্প জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে একটু কুক করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করতে করতে যে পরিমাণ একটু সামান্য জল দিয়েছিলাম সেই জলটা একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবারে এই আলু মূলো আর মূলো শাকটা আমি এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তার আগে একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘোটানাটা করে নিচ্ছি, তাহলে এই রেসিপিটা সুন্দরভাবে মাখো মাখো হবে। তার জন্য আলুগুলো এইভাবে ঘোটানাটা করে আমি দেখুন এটাকে এখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াটা ধুয়ে পরিষ্কার করে আপনাদের কাছে ফিরে আসছি। তো এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখেছি, আর কড়াটা এখন দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম, একদম সামান্য অল্প পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হলে ফোড়নের একটা গন্ধ আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কোচানো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা আপনারা ব্যবহার করবেন না। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ফোড়ন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি আগে থেকেই কুচো করে রেখেছিলাম। সে কোচানো পেঁয়াজটাও এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকেও একটু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যখন পেঁয়াজটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা এই কারণেই লো রাখবেন, কারণ পেঁয়াজ ভাজার আগে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে মূলো শাকটা রেখেছিলাম সেই মূলো শাকটা এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। কোনো রকম জল যেন না থাকে সেই পর্যায় পর্যন্ত রেসিপিটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলে ভাজা হয়ে গেলে মূলো শাক ভাজার একটা সুন্দর ফ্লেভার আসবে, গন্ধটা খুব সুন্দর লাগবে। তখনই দেখবেন যে শাকটা খেতে দারুণ টেস্টি হবে। তো তার জন্য শাকটাকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে একদম ভাজা ভাজা করে নেব। আর দেখুন এই পর্যায়ে শাকটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। রেসিপিটা এখন আমার শেষের দিকে, তো এর থেকে বেশি আর শাকটা আর ভাজবো না, কারণ দেখুন তলায় কিন্তু একটু একটু ভাজা ভাজা হয়ে আসছে, আর একটা এই মূলো শাক ভাজা থেকে সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছে। তো আপনারা যখন বানাবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে শুধুমাত্র মূলো শাকের এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, কোনো কিছুর প্রয়োজনই হবে না। তো দেখুন এই মূলো শাকের রেসিপিটা সম্পূর্ণ রেডি। এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, আর আপনারা সাদা তেলের বদলে পোস্ত উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, এতে দারুণ টেস্ট লাগে। বন্ধুরা একবার হলো অবশ্যই ট্রাই করবেন। তো পোস্ত ছড়িয়ে দিয়েও দেখবেন খেতে হেভি লাগবে। তো এখন দেখুন এটাকে আমি একটু চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। একেবারে ভাজা ভাজা মূলো শাকের রেসিপি, আলু দিয়ে এরকম মূলো শাক ভাজি রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো আমি আসি, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।